হৃদয়ারণ্যেও যে তটিনী, পর্ব 15। লিখেছেন অনিদ্রিতা আখি। রেড অ্যালার্ট। প্রাপ্তবয়স্ক ও মুক্তমনাদের জন্য এই পর্বে মর্মান্তিক মৃত্যুর বর্ণনা দেওয়া আছে। জানুয়ারির শীতল সন্ধ্যা ধীরে ধীরে শহরের উপর নেমে এসেছে। আকাশে হালকা মেঘের আস্তরণ, দূরে সূর্যের শেষ আভা মিলিয়ে গেছে। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো জ্বলে উঠেছে। দোকানপাটের সাইনবোর্ড থেকে ছড়িয়ে পড়েছে নানা রকম রঙিন আলো। যানবাহনের ভিড়ের সঙ্গে হর্নের শব্দ আর মানুষের হাঁটাচলার গুঞ্জনে শহরকে কোলাহল তৈরি করেছে। ঠান্ডা বাতাসে কফি শপের ধোঁয়া মিশ্রিত গন্ধ ভেসে আসছে। চিন্তিত মুখে ক্যাফেতে বসে আছে দীপা আর সামিয়া। দীপা তার পরের দিন কাজে আসলেও যখন তটিনী কাজে আসে না, তখন সে মনে করেছিল তটিনী হয়তো অসুস্থ। বাসায় যেয়ে যখন কল দিয়েও পায় না, তখন সে মনে করে হয়তো ফোনে চার্জ শেষ, তাই বন্ধ। কিন্তু তার পরের দিনও যখন একই অবস্থা দেখে, তখন সে তার পরের দিন ক্যাফেতে আসার আগে তটিনীর বাসায় যায়। যেয়ে দেখে দরজা বাইরে থেকে তালা মারা। এটা দেখে সে হতভম্ব হয়ে পড়ে। তটিনী তাকে না বলে বাসায় চলে গেল নাকি? আর গেলেও তো তাকে জানিয়ে যাবে। আবার ভাবে হয়তো কলেজে যেতে পারে, তাই সে সামিয়ার কাছে কল দেয়। তার সাথে সামিয়ারও একটা ভালো সম্পর্ক আছে, তাই তার নাম্বারও ছিল দীপার কাছে। কিন্তু সামিয়াও তার কথা শুনে অবাক হয়ে যায়। আর সে দীপাকে জানায় তটিনী তো এই কয়দিন কলেজেও আসেনি। আর সে হঠাৎ বাসায় চলে গেলেও তাদের তো তখন না জানালেও পরে এই কয়দিনের মধ্যে কল দিয়ে জানাতো। তারপর সামিয়া দুদিন দীপাকে দেখতে বলে। দীপা ও সামিয়ার কথাই সায় দেয়। কিন্তু দুদিন পার হয়ে গেলেও তটিনীর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তখন তারা চিন্তায় পড়ে যায়। আর সামিয়া আরও বেশি টেনশনে পড়ে যায়, এটা ভেবে যে তটিনী যেই সমস্যার জন্য পরিচয় লুকিয়ে বেড়াচ্ছিল, তারা আবার তাকে ধরে ফেলল না তো? আর ধরলেও টাকার জন্য এত বড়লোক মানুষ তো আর তাকে গুম করে দেবে না। আরও কয়দিন দেখেও যখন তারা তার কোনো খোঁজখবর পেল না, তখন সামিয়া আর কোনো উপায় না পেয়ে দীপাকে তটিনীর আসল পরিচয়ের বিষয়ে আজ দেখা করে অবগত করে। এটা শুনে তো দীপা অভিমান করে যে সে সামিয়াকে বলতে পেরেছে আর তাকে বড় বোন হিসেবে বিশ্বাস করতে পারেনি। কিন্তু সে এটা নিয়ে আর বেশি মন খারাপ করল না। সামিয়ার কাছ থেকে এগুলো শুনে আরও বেশি ভয় পেয়ে গেল, এই ভেবে যে তারা তটিনীকে ধরে আবার কোনো বিপদে ফেলল না তো। আবার ভাবছে এত বড় মাপের একজন ব্যক্তি সামান্য ওইটার জন্য তো এমন কাজ করবে না। তারা কিছু না করলেও তটিনীকে অন্য কেউ কিডন্যাপ করলো না তো? তারা যেহেতু কেউ তটিনীর বাসার খোঁজ বা তটিনীর বাসার যোগাযোগ নেই, তাই সেখানেও খোঁজ খবর নিতে পারছে না। নিতে পারলে না হয় কোনো একটা ব্যবস্থা করা যেত। তাদের মধ্যে পিনপতন নীরবতা ভেঙে সামিয়া চিন্তিত কণ্ঠে দীপাকে প্রশ্ন করল, আপু, কি করবেন ভেবেছেন কিছু? সামিয়ার কথায় দীপার ধ্যান ভাঙল। সে নড়েচড়ে বসে চিন্তায় ললাটে ভাঁজ ফেলে বলল, তার বাসার ঠিকানা জানলে বা তার বাসার নম্বর পেলে ভালো হতো, কিন্তু তা তো পাওয়া সম্ভব নয়। আচ্ছা, আমরা যদি কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মানে কাইসার ইন্ডাস্ট্রির সিও কাইসার উমাইর তাগির সাথে সরাসরি দেখা করে এই বিষয় নিয়ে কথা বলি, তাহলে কেমন হবে? তটিনীদের বাসা কোথায় এটা তো তার দাদা জানে, তার কাছ থেকে না হয় সাহায্য নেওয়া যাবে। তার এমন কথায় সামিয়ার মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও কিছু একটা ভেবে তা মিলিয়ে গেল। তা দেখে দীপা প্রশ্ন করল, কি ভাবছ?
এত বড় একটা মানুষ কি আমাদের সাথে দেখা করতে চাইবে? আর দেখা করলেও আমার মনে হয় না কোনো সাহায্য করবে। সামিয়ার কথায় দীপা বিরক্ত সুরে বলল, নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা ভাবনা করো। অনেক দিন হয়ে গেছে, আমার মন বলছে তটিনী বড় কোনো বিপদে পড়েছে। আর সে হয়তো বাসায়ও যায়নি, কারণ সেদিন আমার সাথে বের হওয়ার পর আর ওই বাসায় যায়নি। এক ভাড়াটিয়ার কাছে তার বিষয়ে জিজ্ঞাসা করলে সে আমাকে এটা জানায়। অন্য কেউ কিডন্যাপ করলে কি তাও বুঝতে পারছি না। বলেই দীপা চিন্তায় এক দীর্ঘশ্বাস ফেলল। সামিয়াও তার কথাই সায় জানালো। ঠিক বলছেন আপু। আচ্ছা, আগামীকাল সকালের দিকেই চলেন যাই। এমনিতেই অনেক দিন পার হয়ে গেছে। ও, কেমন আছো? কি করছে কি কে জানে? সৃষ্টিকর্তার কাছে বর্তমানে আমার একটাই চাওয়া, তটিনী যেন কোনো ক্ষতি না হয়। আমিও। আচ্ছা, তাহলে কাল সকালেই গেলে ভালো হবে। এখন আপাতত বাসায় চলে যাওয়া উচিত। রাত হয়ে গিয়েছে, দেরি করা ঠিক হবে না। রাত প্রায় 8টা। কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির 23তলা ভবনের 22 তলার এক নান্দনিক অফিস কক্ষে উমাইর ললাটে ভাঁজ করে গম্ভীর মুখে কিছু ইম্পর্ট্যান্ট ফাইল দেখছে। এই কেবিনের কেন্দ্রে একটি বড় এবং স্টাইলিশ ডেস্ক রয়েছে, যা কালো মার্বেল টপের উপর একটি আধুনিক কাচের ফ্রেমে তৈরি। কালো লেদার চেয়ারটি ঠিক কেন্দ্রে বসে উমাইর নিজের অবস্থান জানান দিচ্ছে গৌরবময় এক নেতৃত্বের প্রতীক হয়ে। একটু দূরে সাদা সোফা, তার উপর ধূসর রঙের কুশন। পেছনের দেয়াল জুড়ে রয়েছে সুবিশাল বুকশেলফ। ঘন কালো কাঠের তৈরি ওই শেলফে বই আর ফাইল রাখা হলেও সেগুলো সাজানো শিল্পের মতো পরিপাটি করে রাখা হয়েছে। ঘরের মেঝেতে ছড়ানো ধূসর কার্পেটটির উপরে আলো পড়ে এক নরম উষ্ণতা এনে দিয়েছে। ছাদের কাঠের প্যানেলগুলো সমান্তরাল রেখায় সাজানো, যেখানে সূক্ষ্ম বাতি থেকে ছড়ানো আলো পুরো ঘর। পাশের দেয়াল সম্পূর্ণ আর্কিটেকচারের গ্লাসের ঝুলানো সাদা পর্দা দেওয়া থাকলেও একপাশে সরিয়ে রাখা হয়েছে। বাইরের বড় বড় বিল্ডিংগুলো আলো জ্বালিয়ে রাখার জন্য দৃশ্যমান। কক্ষটির একপাশে একটি বড় দরজা রয়েছে, হয়তো তার পিছে উমাইরের রেস্টরুম। উমাইর ফাইল দেখছে, এমন সময় তার ডেস্কের উপর রাখা স্মার্টফোনটি বেজে উঠল। সে ফাইল থেকে নজর সরিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে লেথ কল দিয়েছে। উমাইর কল ধরে তার কিছু বলার আগেই গম্ভীর কণ্ঠে বলল, ডিড ইট ফাইন্ড হিম? জি বস। এটা শুনে উমাইর বাঁকা হেসে গম্ভীর কণ্ঠেই বলল, আই এম কামিং অ্যান্ড মেক শিওর টু নো হোয়ার টু টেক হিম। এটা শুনে লেতু গম্ভীর কণ্ঠে বলল, জানি বস। উমাইর কল কেটে এখানেই কথা সমাপ্তি করে ডেস্কের উপর রাখা ল্যাপটপটা অন করে একবার তটিনীর অবস্থানটা দেখে নেয়। দেখে সে এখন বিছানায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। উমাইর ভেবে পায় না, এই মেয়ে এত কিভাবে শুয়ে ঘুমিয়ে দিন পার করতে পারে। সে ক্যান্ডেস্টাইন হেভেন থেকে এসেছে আজ প্রায় 20 দিন পার হয়ে গিয়েছে। সে যখন রেগে কুটির থেকে বের হয়ে নিজের রুমে আসে, তখন নাভিদ কল দিয়ে জানায় একটা ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য তাকে রাতের মধ্যে সুইজারল্যান্ড যেতে হবে। সে সব ব্যবস্থা করে রেখেছে, এখন শুধু তার যাওয়া লাগবে। আর সে যেহেতু নতুন এক প্রজেক্ট হাতে নিয়েছে আর একটা অনেক ইম্পর্ট্যান্ট কাজ ছিল, তাই সে সেই মুহূর্তেই বের হয়ে পড়ে। আজ 1 সপ্তাহ হলো দেশে ব্যাক করেছে, কিন্তু নতুন প্রজেক্ট হাতে নেওয়ায় দম ফেলারও সময় পাচ্ছে না, তাই আর ক্যান্ডেস্টাইন হেভেনে যাওয়া হয়নি। এর মধ্যে তার দাদার বিষয়ে ডাক্তারের সাথে কথা বলে জেনেছে, ডাক্তার বলেছে উমরান মাহমুদের অবস্থা উন্নতির দিকে। তার শারীরিক এবং স্নায়বিক কার্যক্রম ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছে। এটা শুনে উমাইর
এখনও সম্পূর্ণ নিশ্চিত হতে পারছে না যতক্ষণ না তার জ্ঞান ফিরছে। উমাইর আর সময় নষ্ট না করে হাতের ফাইলটা দেখা শেষ হলেই উঠে পড়ে। লেদারের চেয়ারটির মাথার উপরে রাখা ব্লেজারটি হাতে নিয়ে পড়তে পড়তে অফিস কক্ষ থেকে বের হয়ে লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরে এসে পড়ে। এর মধ্যে নাভিদ কল দিয়ে একদিকের সব কিছু সামলাতে বলে। তার প্রিয় ব্ল্যাক কালারের রোলস রয়েল কারে উঠে বসে স্টিয়ারিং হুইল ঘুরালো। সে অফিসে আসলে এই গাড়িটি ব্যবহার করে থাকে, আর বাইরে অন্যান্য কাজে গেলে টয়োটা গাড়িটি ব্যবহার করে। আজ তার সাথে কোনো বডিগার্ড নাই। সে একা চলতেই ভালোবাসে। তার রক্ষা করার জন্য অন্য কারোর সাহায্যের প্রয়োজন হয় না। সে একাই যথেষ্ট। আর বডিগার্ডগুলো তার আশেপাশেই থাকে। কোনো শত্রুর আভাস পেলে তারা সাথে সাথেই সেখানে উপস্থিত হয়। উমাইরের চলন্ত গাড়িটা প্রবেশ করল তার ক্যান্ডেস্টাইন হেভেনে। গার্ডগুলো তার গাড়ির শব্দ পেতেই সাথে সাথেই গেট খুলে দিল। উমাইর গাড়ি নিয়ে ঢুকে পড়ে গাড়িটি এক জায়গায় পার্কিং করে বের হলো। বাসার মধ্যে প্রবেশ না করে সে সোজা হেঁটে গটগট করে গম্ভীর মুখে চলে গেল সেই কুঠিরের মধ্যে। উমাইর সেই কুঠিরের মধ্যে পাড়া একটি কার্পেট সরাতেই বের হয়ে আসলো গোলাকৃতির ঢাকনা, যার নাম রেখেছে সে ডার্ক নেস্ট। এটা কুঠিরের মধ্যে এমন এক জায়গায় যা হঠাৎ কেউ আসলে সহজে চোখে পড়বে না। সে তার মধ্য দিয়ে নিচে যাওয়ার আগে পিছে ঘুরে ঘুমন্ত সিংহের দিকে তাকিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, অনেক দিন হলো অভুক্ত তুই, 30 মিনিট ঘুমিয়ে নে, এর মধ্যে তোর খাবার চলে আসবে, তখন তৃপ্তি করে খাস। এটা বলেই উমাইর সিঁড়ি বেয়ে নামতে নামতে তার মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সিঁড়ির দুই পাশের মাটির দেয়াল, মাটির স্যাঁতসেঁতে গন্ধ আর হালকা পোকামাকড়ের আওয়াজ সেই নীরবতাকে আরও রহস্যময় করে তুলেছে। প্রতিটি ধাপে তার পায়ের শব্দ সুনসান জায়গাকে আরও বেশি ভয়ঙ্কর প্রতিধ্বনিত করে তোলে। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে উমাইর থামে। তার সামনে ভেসে ওঠে এক নরকসম ডার্কনেস। এই জায়গাটা জীবন্ত দুঃস্বপ্নের মতো। মৃদু লাল আলো জ্বালানো হয়েছে, যা চারপাশের অস্ত্র আর যন্ত্রপাতির উপর বীভৎস ছায়া ফেলেছে। তার শীতল চোখ এক অর্ধজ্ঞান মাঝবয়সী পুরুষের দিকে পড়ল। তার দুই হাত হ্যান্ডকাফ দিয়ে চেয়ারের দুই হাতলের সাথে বেঁধে রাখা হয়েছে, যেন সে কোনোভাবেই নড়তে না পারে। সাথে মুখে কাপড় গুজে দেওয়া হয়েছে। তার চোখে উদ্বেগ এবং আতঙ্কের ছাপ স্পষ্ট। তার এক পাশে দাঁড়িয়ে আছে লেথ। ডার্কনেস্টের এই জায়গার খবর শুধু উমাইর আর লেথই জানে। লেথ শুধু তার বডিগার্ড না, উমাইর তাকে তার ছোট ভাইয়ের মতো দেখে, আর লেথ তাকে বড় ভাই হিসেবে ভালোবাসে। তাকে যদি বলা হয় উমাইরের জন্য নিজের জানটা দিয়ে দেও, লেথ কোনো দ্বিধা ছাড়াই দিয়ে দিতে প্রস্তুত। উমাইর যখন আমেরিকা পড়ার জন্য যায়, তখন তার সাথে এক রাস্তায় লেথের পরিচয় হয়, তাও কোনো স্বাভাবিকভাবে নয়। লেথ বেড়ে ওঠে এক অনাথ আশ্রমে। তার বয়স তখন কত হবে, এই 18 কি 19? তখন সে এক বিপদে পড়ে, যা উমাইর ফেরেশতার মতো হাজির হয় সেদিন তাকে বাঁচাতে। উমাইর তার নাম পরিচয় জিজ্ঞাসা করলে লেথ বলে সে অনাথ। এটা শুনে উমাইর লেথকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নেয়। ছেলেটা সরল ধূসর চোখ, ফর্সা হালকা লম্বাটে মুখ, উচ্চতা 5 ফুট 10, সাধারণত স্বাস্থ্যবান। চুলগুলো এলোমেলো হয়ে আছে, গায়ে হালকা নোংরা টি-শার্ট আর প্যান্ট। তার থেকে প্রায় 3 বছরের ছোট। লেথকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর কিছু একটা ভেবে উমাইর তাকে জিজ্ঞাসা করে, এখন যদি সে তাকে তার সাথে তার বাড়ি নিয়ে যায়, তাহলে কি লেথ তার সাথে যাবে? লেথ তার এক কথায় রাজি হয়ে যায়। সে তার নতুন জীবন দান করেছে,
সে তার সাথে যেখানে নিয়ে যাবে সে সেখানেই যেতে রাজি। আর তার যেহেতু আগে পিছে কেউ নেই, তখন এমন একটা ভাই পেলে ক্ষতি কী? তাই তো আমেরিকা থেকে আজ বাংলাদেশে, সেই সাথে পরিবর্তন হয়েছে তার দেহের গঠন, সাথে যোগ হয়েছে চতুরতা। উমাইর তাকে নিজের হাতে তৈরি করেছে। বর্তমানে লেথের কাছে উমাইর তার গুরু আর সে তার শীর্ষ। উমাইর তাকে পড়াশোনা শেষ করে অফিসে বসতে বললেও সে উমাইরকে একা ছাড়তে নারাজ। তাই তো সে এখন তার বডিগার্ডদের লিডার। উমাইর চেম্বারটির চারপাশে নজর বুলিয়ে নিল। মাঝখানে একটি বড় লোহার টেবিল। টেবিলের চারপাশে বিভিন্ন ধরনের সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার পেছনের দেয়ালে ঝুলানো আছে নাইফ, কাটার, বৈঠা, ছুরি, ছুরা, রামদা, তলোয়ার, কাতানা, জাপানি তলোয়ার, স্কিমিটার, রেপিয়ার, লংশোর্ড, হ্যালবার্ড, গ্ল্যাব, পাইক, ড্যাগার, ক্লাব, হাতুড়ি, চাবুক, নানচাকু, চেইন, ফ্লেইস, কুঠার, করাত, ব্যাটল অ্যাক্স, হাতকুঠার, টুমাহক, ঢাল, ব্রাশ, নাকল, স্টানগান, টেসার, পেপার স্প্রে, পিস্তল, শটগান, সাবমেশিন গান, মেশিন গান, স্নাইপার রাইফেল, অ্যাসলট রাইফেল, কার্বাইন, গ্রেনেড লঞ্চার, সুভেনির বন্দুক, মসেলটফ ককটেল। তার মানে হলো অস্ত্রগুলো যেন রক্তের তৃষ্ণায় কাঁপছে। এই যেন একটি অস্ত্রাগার, যেখানে শুধু অস্ত্র আর অস্ত্র। উমাইরকে দেখে অর্ধজ্ঞান লোকটি এবার ভয়ের আতঙ্কে তার চোখ বড় হয়ে গেছে। উমাইর তার সামনে পাতা চেয়ারের পায়ের উপর তুলে আয়েশি ভঙ্গে বলল। সে ধীরে ধীরে টেবিলের পাশে রাখা শানিত একটি নাইফ তুলে নিল। নাইফের ধারালো প্রান্তে আলো পড়ে যেন রক্তের প্রতিফলন দেখালো। উমাইর নাইফটা হাতে নিয়ে খেলতে খেলতে মাঝবয়সী মানুষটিকে গম্ভীর কিন্তু শীতল এক কণ্ঠে বলল, তুই জানিস আমি এই জায়গাটাকে শুধু অস্ত্রাগার মনে করি না, এটা আমার বিচারালয়। এখানে যারা আসে তারা জীবনের শেষ অধ্যায় দেখতে আসে। তোর পাপের ভার আমি তোর রক্ত দিয়ে ধুয়ে দেব। তোর যন্ত্রণা আমার সৃষ্টি। তোদের জন্য এটাই চূড়ান্ত গন্তব্য। উমাইরের এমন কথায় তাছের বলে লোকটির শরীর শিওরে উঠল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হলো না। সে থরথর করে কাঁপছে। মুখে গুজে দেওয়া কাপড় আর আতঙ্ক তার কণ্ঠরোধ করছে। তার চোখ যেন মৃত মাছের মতো ভয়ে ছলছল করছে। সে যেন বুঝে গিয়েছে এখন তার সাথে কি হতে পারে। তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। উমাইর লেথকে চোখের ইশারা করল। লেথ তাছেরের মুখ থেকে কাপড় সরিয়ে দিল। কাপড় সরিয়ে দেওয়ার পর লোকটা জুড়ে জুড়ে শ্বাস নিতে থাকল। এটা দেখে উমাইর তাচ্ছিল্যভাবে হাসল, এই ভেবে যে একটু পরই এই শ্বাস তার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সে জানে যে তার মৃত্যু অনিবার্য, তবুও বেঁচে থাকার কত আপ্রাণ চেষ্টা। তাছের শ্বাস নেওয়ার পর হর হর করে বলতে থাকল, স্যার আমার ভুল হয়ে গেছে, দয়া করে ক্ষমা করে দিন। অভাবের সংসারে অত টাকার লোভ সামলাতে পারিনি, আর জীবনেও এমন কাজ করব না, দয়া করে ক্ষমা করে দিন। বলেই হু হু করে কান্না শুরু করে দিল। এটা শুনে উমাইরের চোয়াল শক্ত হয়ে আসলো। সে ক্রোধে নাইফটি মুষ্টিবদ্ধ করে নাইফের মাথাটা টেবিলে গেঁথে তার দিকে ঝুঁকে পড়ল। এতে লোকটি ভয় পেয়ে চুপ হয়ে থরথর করে কাঁপতে থাকল। উমাইর রক্তচক্ষু নিক্ষেপ করে ক্রোধী কণ্ঠে বলল, কে বলেছিল তোকে সেদিন ট্রাক চাপা দিয়ে তাদের অ্যাক্সিডেন্ট করাতে? তাছের উমাইরের এই রক্তলাল চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না।
সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তাকে আমি দেখিনি স্যার। সে আমার গাড়িতে টাকা আর একটা চিরকুট রেখে গিয়েছিল। সে আপনার দাদার গাড়ি চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করাতে হবে। টাকার জন্য তুই খুন করতে যাবি? কত টাকা দিয়েছিল সে তোরকে? যদি তুই অ্যাক্সিডেন্ট না করিয়ে আমাকে বলতি, আমি তোকে এর 10 গুণ বেশি টাকা দিতাম। উমাইরের এমন কথা শুনে লোকটি পুনরায় কান্না করে উঠল, যা উমাইরের একটুও পছন্দ হলো না। সে গম্ভীর কণ্ঠে বলল, টাকার জন্য অ্যাক্সিডেন্ট করিয়েছিস, তাই তো? তাছের কান্না করতে করতে মাথা নেড়ে বলল, হ্যাঁ। এটা দেখে উমাইর শীষ বাজালো। কিন্তু সেই শীষ ছিল অদ্ভুত, ঠান্ডা আর ভয়ঙ্কর। শীষের সুর যেন এক ধরনের উপহাস ছিল, যা তাসেরের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোতের মতো বয়ে গেল। সেই শীষ কেবল চারপাশের নীরবতা ভাঙল না, বরং তা যেন এক অদৃশ্য শিকল হয়ে তাছেরের গলা চেপে ধরল। তাছের মাথা নিচু করেও যেন উমাইরের ছায়ার ভার অনুভব করল। তার হাত পা কাঁপতে শুরু করল, যেন সৃষ্টি তার আত্মার গভীরতম হয়ে আঘাত করেছে। উমাইর মুখে একচিলতে উপহাসের ছাপ ফুটে উঠল। শীষ বাজানোর পর সে উঠে দাঁড়িয়ে ধীরে পায়ে তাছেরের দিকে এগিয়ে গেল। তার চোখ ছিল ঠান্ডা আগুন, যা তাছেরকে আরও আতঙ্কিত করে তুলল। তুই জানিস তুই আসলে কি করেছিস? উমাইরের গলা ছিল চাপা, কিন্তু তাতে এক শীতলতা ছিল যা তার রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। তাছের ফুঁপিয়ে উঠল, কিন্তু কিছু বলার সাহস পেল না। উমাইর হঠাৎ তাছেরের সামনে থেমে গেল। তার ঠোঁটে একটি হালকা বিদ্রূপের হাসি খেলে গেল। তুই শুধু টাকা নিয়ে একটা অ্যাক্সিডেন্ট করাসনি, নিজের আত্মাকে বিক্রি করেছিস জানিস? আর তুই ভাবছিস সব ঠিক হয়ে যাবে এই টাকার জন্য? এবার তুই তোর জানটা আমার কাছে বিক্রি করে দে। বিশ্বাস কর, যে টাকার বিনিময়ে এই অ্যাক্সিডেন্ট করিয়েছিস, তার থেকেও অনেক বেশি টাকা আমার লোক তোর পরিবারের কাছে পৌঁছে দেবে। এই কথা শুনে তাছের হাউমাউ করে কেঁদে উঠল। উমাইরকে কিছু বলা লাগলো না, তার আগেই লেত উপাস থেকে কাপড়টা তার মুখে দিয়ে দিল। উমাইর ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তাছেরের ঘাম আর অশ্রু গড়িয়ে পড়ছে, ঠোঁট থেকে মৃদু চিৎকার ভেসে আসছে, যা কাপড় বেঁধে দেওয়ার জন্য স্পষ্ট নয়। উমাইর পাশের তাক থেকে একটি সরু ধারালো অস্ত্র তুলে নিল। এটি একটি নাইফ, যা লম্বা এবং সরু। এটা তাছেরের সামনে ধরে বলল, এই নাইফটা তৈরি করা হয়েছে যন্ত্রণা বাড়ানোর জন্য, মেরে ফেলার জন্য নয়। তোর প্রতিটা শ্বাস আমি টেনে নেব, কিন্তু ধীরে ধীরে, খুব ধীরে, যাতে তুই অনুভব করতে পারিস মৃত্যুর প্রতিটা ধাপ। উমাইর ছুরি তার মুখের ত্বকের উপর স্থাপন করল। ধীরে ধীরে চাপ দিয়ে সে নাইফটি চালালো। চিবুক থেকে রক্তের সরু ধারা বেয়ে ঝরতে শুরু করলো। সে নাইফটি বক্ষ বরাবর থামালো। তাছেরের চোখ লাল হয়ে আসলো। তার শ্বাস দ্রুত উঠানামা করতে শুরু করলো, কিন্তু উমাইরের মুখে একটুও করুণা নেই। সে শীতল এক আবেশী কণ্ঠে বলল, তোর শরীরের প্রতিটি স্নায়ু আজ আমার খেলা। আমার প্রিয় জিনিসে হাত দিতে চাওয়াই তোর প্রতিটি কোষ আজ আমার শিকারে পরিণত হবে। তোর প্রিয় জিনিসটা ছিনিয়ে নিয়ে আমি তোর ধ্বংসের গান গাইব। এই হাতের আঙুল দিয়ে তুই ড্রাইভিং করেছিলি, তাই না? বলেই উমাইর তাছেরের আঙুলের উপর আঁচড় কাটে। আঘাত গভীর নয়, তবে যথেষ্ট যন্ত্রণাদায়ক। তাছের ছটফট করতে থাকে, কিন্তু শক্ত বাঁধনে তার শরীর নড়তে পারে না। উমাইর হাসে, ঠান্ডা খালি আত্মার হাসি। সে নাইফটি দিয়ে ধীরে ধীরে তাছেরকে আঘাত করতে লাগলো, যেন প্রতিটি আঘাতে সে তাছেরকে দুঃখ যন্ত্রণা অনুভব করাতে পারে। উমাইরের আঘাতে যেন তাছেরের প্রতিটি শিরা চিৎকার করে উঠে। সে তাছেরের বক্ষ থেকে পেট পর্যন্ত লম্বা করে কাটতে থাকলো।
তাছের যেন গরু, আর সে গরুর মাংস কাটার আগে পিচ পিচ করে কেটে নিচ্ছে। উমাইর এবার পাশের একটি করাত তুলে নিল। করাতের দাঁতগুলো সময়ের ভারে মরচে পড়েছে, কিন্তু এখনও ধারালো। সে করাতটা তাছেরের হাঁটুর উপর রাখল আর শান্ত এক কণ্ঠে বলল, যখন চামড়া আর হাড় আলাদা হবে তখন তুই বুঝবি এই পা দিয়ে তুই গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে কত বড় অন্যায় করেছিস। করাতের তীক্ষ্ণ শব্দ ছড়িয়ে পড়ল ডার্কনেসে। করাতের দাঁত আর হাঁটুর চামড়া ভেদ করে মাংস ছিঁড়ে হাড় ভেঙে শব্দ করতে থাকে। সেই শব্দ এত ভয়ঙ্কর যে দেয়াল থেকে যেন প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। নিঃশেষিত শ্বাসের মিশ্রণে যেন এক বিভীষিকাময় সুর তৈরি হলো। তাছের আর সহ্য করতে পারল না। তার মুখের কাপল সরে যেয়ে তার গগনবিদারী চিৎকার ডার্কনেসের ভেতর প্রতিধ্বনিত হলো। কিন্তু তার এই চিৎকার উমাইরকে থামাতে পারল না। সে তার কাজ উপভোগ করছে। করাতের প্রতিটি আঘাতে মাটিতে রক্ত ছিটকে পড়ে জমা হচ্ছে। তাছের যখন অর্ধমরা হয়ে জ্ঞান হারিয়েছে, উমাইর থামল। লেজ তাছেরের মুখে পানি ঢেলে দিল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরার সাথে সাথে উমাইর পুনরায় তার কাজ শুরু করল। তাছেরের শরীর নিস্তেজ, কিন্তু তার চোখ এখনও জেগে আছে। সেই চোখে ভয় আর যন্ত্রণা। তাছেরের নিঃশ্বাস ধীরে ধীরে অগোছালো হয়ে আসে, কিন্তু উমাইর থামে না। তার চোখে শীতল পাগলামি, আর তার প্রতিটি আঘাতে যেন তাছেরের আত্মার আর্তনাদ স্পষ্ট শোনার চেষ্টা। উমাইর করাত দিয়ে তাছেরের পা দুটো কেটে ফেলে। যে চোখ দিয়ে দেখে গাড়ি চালাচ্ছিল সে চোখ নাইফ দিয়ে উপড়িয়ে ফেলে। লেথের এসব দেখে অভ্যস্ত থাকলেও সে চোখ বন্ধ করে নিল। তারও এর জন্য কোনো মায়াদয়া হচ্ছে না। যা করেছে তার জন্য এটা তার পাওনা ছিল, কারণ উমরান সাহেব তাকে উমাইরের থেকে কখনো আলাদা করে দেখেননি। তাছেরের শরীর থরথর করে কাঁপছে। তার নিঃশ্বাস শুধু ছিঁড়ে খুঁড়ে আসছে। জীবনের শেষ টুকরো বাতাস টেনে নেওয়ার চেষ্টা। সর্বশেষে উমাইর তাছেরের চাপাতি দিয়ে তার হাত দুটো কেটে আলাদা করে ফেলে দিল। রক্ত ছিটকে তার দবদবে সাদা শার্ট রঞ্জিত হয়ে গেল। তার ফর্সা সুদর্শন চেহারায় রক্তের ছিটে ফুটে যেন এক বিভীষিকাময় চিত্র ফুটে উঠেছে। এই কালো মণি, চোখের আড়ালে লুকিয়ে থাকা শীতল নিষ্ঠুরতা, ঠোঁটের কোণে এক অদ্ভুত শীতল হাসি, সব মিলিয়ে সে যেন মানবরূপে এক দানব। একটা সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে কখনো এমনভাবে কাউকে মৃত্যুদণ্ড প্রদান করা সম্ভব নয়। উমাইরের এই রূপ দেখলে যে কেউ বলবে, হি ইজ এ সাইকোম্যান। এত কিছুর পরও যখন তার অল্প শ্বাস নিতে থাকলো, তখন উমাইর চাপাতি দিয়ে তার ধড় থেকে মাথাটা আলাদা করে দিল। সেই মাথা লেতের পায়ের কাছে এসে পড়ল। সে এক লাফে পিছে চলে গেল। সে আগেও উমাইরের মানুষ মারার সাক্ষী হয়েছে, তবে এবার যেন উমাইর একটু না অনেক বেশি ভয়ঙ্কর ছিল। হবে না কেন? সে জানে তার দাদাকে উমাইর কতটা ভালোবাসে, আর উমাইরের যে সাইকো তার থেকে কেউ ভালো জানে না। শেষবারের মতো তাছেরের শরীরটা ঝাঁকুনি দিয়ে নিস্তেজ হয়ে গেল। রক্ত মিশে যায় নিচের মেঝেতে। ডার্কনেস জুড়ে ছড়িয়ে পড়ে মৃত্যুর গন্ধ। উমাইর তার পাশে দাঁড়িয়ে নিস্তেজ শরীরটির দিকে তাকিয়ে থাকল। তার হাত থেকে রক্ত চুইয়ে পড়ছে। ডার্কনেসের মেঝে রক্তে লাল হয়ে গেছে, কিন্তু উমাইরের মুখ অদ্ভুত শান্ত। তার কাজ শেষ হয়েছে। তার প্রতিটি পদক্ষেপ যেন সেই ভয়ঙ্কর অধ্যায়ের একটি অংশ। ডার্কনেসের বাতাস ভারী হয়ে যায় রক্ত যন্ত্রণা আর মৃত্যুর গন্ধে। পৃথিবীর কেউ জানে না মাটির নিচে এই স্থানটি কতটা বিভীষিকাময়, আর উমাইর জানে তার এই ডার্কনেস, তার এই বিচারালয়, তার শত্রুদের জন্য কতটা ভয়ঙ্কর সতর্কতা।
উমাইর এখানেই থামল না। সে উপরে উঠে ঘুমন্ত সিংহকে জাগিয়ে খাঁচার মধ্য থেকে বের করে আবার ডার্কনেসে ফেরত আসলো। উমাইর সিংহের শিকল ছেড়ে দিল। সিংহটি ঝাঁপিয়ে পড়ল তাছেরের দেহের উপর। উমাইর লেথকে এখান থেকে বের হয়ে যেতে বলল। লেথ যেতে রাজি না হলেও উমাইর তার দিকে তাকানোর সাথে সাথে লেথ সুরসুর করে চলে গেল। উমাইর জায়গাটা পরিষ্কার করে সিংহকে আবার খাঁচায় বন্দি করে কুটির থেকে বের হয়ে আসলো। উমাইর রুমে চলে আসলো। এসে যেই ওয়াশরুমে চলে যেতে যাবে তার আগেই রুমের লাইট জ্বলে উঠল। উমাইরের চলন্ত পা স্থির হয়ে গেল। সে চোখ বুজে একটা শ্বাস ফেলে কিছুক্ষণ পর পিছে ঘুরে দাঁড়ালো। দাঁড়ানোর সাথে সাথেই তটিনীর আতঙ্কিত চেহারা ভেসে উঠল।